বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে যারা বাংলাদেশের সংবিধান মানে না, সেই জামায়াত শিবিরই 2024 সালের জুলাই সন্ত্রাসী, তাদের হাতেই এখন ক্ষমতা। কিন্তু তারা আরো ক্ষমতা চায়, পুরোপুরি ক্ষমতার দখল না পাওয়া পর্যন্ত তারা থামবে না, এবং সেজন্য তারা কি কি করতে পারে সেটাই জানাবো আপনাদেরকে আজ। প্রথমেই তারা বাদ দিয়েছে আল্লাহকে তাদের লোগো থেকে। 2009 সালের একটি দৃশ্য আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যেটি আমি প্রত্যক্ষ করেছিলাম। ঢাকার এক বিদেশি দূতাবাসের বৈঠকে বলা হয়েছিল যে বাংলাদেশে আমেরিকার মতো দুটি বড় দল থাকলেই চলে। একদিকে একটি সেকুলার রাজনৈতিক দল আওয়ামী লীগ, অন্যদিকে একটি ইসলামপন্থী দল জামায়াত ইসলামী। এই দৃষ্টিভঙ্গি যে নতুন কিছু নয় তা উইকিলিক্স ফাঁস হওয়ার বিভিন্ন কেবল থেকে দেখা যায়, বা আমরা জানতে পারি যে জামায়াত নেতাদের সঙ্গে দূতাবাসের কূটনীতিকদের নিয়মিত যোগাযোগ হতো। দলটির ভাবমূর্তি মডারেট দেখাতে তারা নানা তৎপরতার ইঙ্গিত দিয়েছিল। তখন সময়টা 2006 সাল থেকে 2009 সালের সময়ের মধ্যে একাধিক কেবল থেকে আমরা এসব তথ্য জানতে পেরেছিলাম। বাস্তবে যা ঘটেছে তা হলো 1.5 দশক পর জামায়াত আজ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরে তাদের রিব্র্যান্ডিং অভিযানে নেমেছে। জামায়াতের শেকড়টা তাহলে একটু জানি, মওদুদির রাজনীতিটা একটু জানি, বিদেশি আঁতাতের কথাটা একটু জানি। তাহলে জামায়াতের জন্ম রাজনৈতিক ইসলামের এমন এক ধারণা থেকে যেখানে রাষ্ট্র এবং শরীয়তের সম্পর্ককে সাংগঠনিকভাবে প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে আবুল আলা মওদুদির মূল থিসিস। ব্রিটিশ আমল থেকে পাকিস্তানি সামরিক রাজনীতির সঙ্গে দলটির ঘনিষ্ঠতা আর পরবর্তীতে মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা কূটনীতির সঙ্গে যোগাযোগ, রাজনৈতিক কৌশল, এই দুটো ধারা মিলেই জামায়াতের পুরোপুরি কৌশল গড়ে উঠেছে। বিভিন্ন গবেষণা প্রবন্ধ এবং ঐতিহাসিক দলিল থেকে আমরা জানতে পারি যে পাকিস্তান আমলে ইসলামী সংগঠনগুলো রাষ্ট্রীয় শক্তির পাশে দাঁড়িয়ে ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে রাষ্ট্রনীতির কেন্দ্রে তুলতে চেয়েছিল। তাহলে 71-এ কি হয়েছিল? 71 নিয়ে কোনো ধোঁয়াশা থাকার আপনার কোনো কারণ নেই। 1971 সালে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসাবে আল বদর, আল শামস বাহিনী গঠিত হয়, এবং ঐতিহাসিক নথি এবং আরো যেসব পাকিস্তানি জেনারেলদের বই সেসব থেকে আমরা জানতে পারি যে জামায়াত ঘনিষ্ঠ এইসব ক্যাডারদের ভূমিকাটা আসলে তখন কি ছিল। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা থেকে শুরু করে বাঙালিদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, বাঙালি নারী ধর্ষণের সহযোগিতা করা, এবং তারা ঘনিষ্ঠভাবে অংশগ্রহণ করেছে এতে। স্বাধীনতার পর এই সহযোগী অপরাধীদের বা কোলাবোরেটরস অর্ডার 1972 সালে একটি বিচারের আইনি কাঠামো জারি করা হয়, আপনারা জানেন সেটা। স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনা শাসন আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর একাধিক জামায়াত নেতাকে যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। আমি কয়েকজনের নাম বলি। গোলাম আজম, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় যে পরিকল্পনা করেছিলেন এই মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের এবং বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী তৎপরতার, উস্কানি দিয়েছিলেন, সহযোগিতা সহ 5টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। 90 বছরের কারাদণ্ড দেওয়া হয় 2013 সালে। আব্দুল কাদের মোল্লা গণহত্যা, ধর্ষণ সহ এসব অপরাধের কারণে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 2013 সালে। মতিউর রহমান নিজামী গণহত্যা, নারী নির্যাতন, বুদ্ধিজীবী হত্যার দায়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 2016 সালে। মীর কাসেম আলী সহ আরো কয়েকজনের বিভিন্ন সাজা এবং মৃত্যুদণ্ড হয়। আন্তর্জাতিক কিছু সংস্থা ট্রায়াল প্রক্রিয়া নিয়ে আপত্তি তুললেও রায়ের ভাষা কিন্তু খুব স্পষ্ট ছিল। সংগঠিত হত্যা, ধর্ষণ, নিপীড়ন এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ। ইতিহাসের আদালতে জামায়াতের দায় এখানে স্থায়ী হয়ে গেছে। এটাতে কোনো রকমের মিথ্যা বা অন্যায়ের কোনো কিছু নেই। ফলে শেখ হাসিনা এবং যুদ্ধাপরাধের বিচারের কারণেই এই যে ক্ষমতার একটা সমীকরণ তৈরি হয়, সেটা হচ্ছে যেহেতু শেখ হাসিনা সরকারের সময়ে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন এবং বিচার কার্য সম্পন্ন হয়, এবং শেখ হাসিনাই এই জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের ফাঁসি কার্যকর করার সময় সরকারে ছিলেন, সেহেতু পুরোপুরি 2024 সালের এই সন্ত্রাসী তৎপরতা ছিল তার সরকারের বিরুদ্ধে। এবং আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতন হয়, এবং 2025-এ আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, যার পুরোপুরি পেছনে থাকে হচ্ছে জামায়াত। মানে আন্তর্জাতিক গণমাধ্যম তো সব জানে। এই প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর বিশেষভাবে জামায়াতের মাঠ রাজনীতি নতুনভাবে প্রাণ পায়। ঢাকায় তাদের মহাসমাবেশ হয় এবং শোভাযাত্রা হয়, পরবর্তীতে জোট সমীকরণ
করে, তারা যখন জোট গঠন করে। এখানে কিন্তু আমার বক্তব্য খুব সরল। যুদ্ধাপরাধের বিচারে যে দলটি সবচেয়ে বেশি চাপে ছিল, সেই দলটির দ্রুত মেইন স্ট্রিম হয়ে ওঠা কেবল দেশের আভ্যন্তরীণ শক্তির ফল নয়, এখানে আন্তর্জাতিক রাজনীতির পুরোপুরি হস্তক্ষেপ রয়েছে, এবং যে কারণে এই লোগো রাজনীতি শুরু হয়েছে এবং আল্লাহকে বাদ দেওয়া হচ্ছে। মাত্র 9 বছর পর আবার লোগো বদলাচ্ছে জামায়াত। 2025 সালের 18 সেপ্টেম্বর বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেক্রোর সঙ্গে বৈঠকে যে নতুন লোগোটি দেখা যায়, তাতে দলটির ঐতিহ্যবাহী যে দাড়িপাল্লা সেটি আসলে থাকলেও আল্লাহ এবং কোরআনিক টেক্সট আর কি, সূরা নাম্বার 13 আকিমুদ্দিন ঝাপসা করে দেওয়া হয়, এবং নতুন যে লোগো সেটি বাংলাদেশের জাতীয় পতাকার আদলে সবুজ এবং লাল মেশানো একটি গ্রাফিক ফুটে ওঠে। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেছেন, লোগো পরিবর্তন হচ্ছে, কয়েকটি ডিজাইন তৈরি হয়েছে, যে ছবি দেখা যাচ্ছে সেটি চূড়ান্ত নয়, খুব শিগগিরই ঘোষণা হবে। জামায়াতের রাজনৈতিক বার্তা খুব পরিষ্কার, পশ্চিমা কূটনীতি এবং নির্বাচনী পর্যবেক্ষকদের কাছে তাদের গ্রহণযোগ্য ইমেজ গড়াই তার লক্ষ্য। প্রশ্নটা এখানেই, যারা অন্য দলের সামান্য ধর্মীয় টোন ডাউন নিয়ে দেশ জুড়ে তাণ্ডব সৃষ্টি করে, নিজেরা কেন ক্ষমতার দোরগোড়ায় এসে আল্লাহ লেখা সরিয়ে জাতীয়তাবাদী ব্র্যান্ডিং এর শরণ নেবে বলুন তো? ধরুন এই কাজটি যদি আওয়ামী লীগ বা বিএনপি কেউ করতো, তাদের পতাকা থেকে আল্লাহ না লেখা সরিয়ে ফেলতো, তাহলে কি হতো? কালকে বাংলাদেশে আগুন জ্বলে উঠতো সর্বত্র? কেউ উঠতো না? আমরা একটা টেস্ট রান দেখে আসি, ডাকসু নির্বাচনের 2025 যে একটি টেস্ট রান, শিবিরের যে টেস্ট রান ছিল সেটা একটু খোঁজ নেই। হাইকোর্টের স্থগিতাদেশ, পাল্টা ছাত্র প্রতিবাদ, শেষ পর্যন্ত ভোট, সব মিলিয়ে 2025-এর ডাকসু নির্বাচন ছিল জাতীয় রাজনীতির রিহার্সাল। চমকের পর চমক, চরম চমক। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভরাডুবি নয়, বরং ভূমিধস জয়। ভাইস প্রেসিডেন্ট এবং জিএস দুটি শীর্ষ পদে তাদের প্রার্থীদের বিজয় হয়। পর্যবেক্ষকদের ভাষায় ভোট ছিল অংশগ্রহণমূলক, তবে ম্যানেজমেন্ট দুর্বল ছিল। প্রতিদ্বন্দ্বী প্যানেলের সবাই ফলাফল প্রত্যাখ্যান করেন, কেউ বিরাট বড় অনিয়মের অভিযোগ নিয়ে এসেছেন, কিন্তু শিবির দেখিয়ে দিয়েছে সংগঠন, অর্থ, কৌশল সবকিছুতেই তারা প্রস্তুত। কিসের জন্য? জাতীয় নির্বাচনের জন্য। তো বাংলাদেশের জন্য এর তো একটা মানে আছে না? সেই মানেটা কি বলেন তো? এক হচ্ছে আইডেন্টিটি শিফট, লোগো থেকে কোরআনিক টেক্সট সরিয়ে পতাকা অনুপ্রাণিত ব্র্যান্ডিং। এটা কেবল ডিজাইন বদল নয়, এটা বিদেশি স্বীকৃতি পাওয়ার কৌশল, কোনো সন্দেহ নেই। আপনার মেমোরি ইরেজ করে দেওয়া, মেমোরি ইরেজার। 71-এর দায় ঝাপসা করার প্রয়াস। যুদ্ধাপরাধের রায়গুলো এখন যখন প্রকাশ্য নথি, তখন রিব্র্যান্ডিং দিয়ে ইতিহাস মুছবে কিভাবে জামায়াত বলুন তো? মুছতে পারবে না, কিন্তু চেষ্টা তো করছে। পলিটিক্যাল কনসলিডেশন, ডাকসুতে জয়ের পর জাতীয় রাজনীতিতে জামায়াত বনাম অন্য সবাই এই বাইনারি তৈরি করার প্রচেষ্টা দেখা যাচ্ছে। বিএনপি ধর্মভিত্তিক সুবিধাবাদী রাজনীতি, এই জায়গা দ্রুত সংকুচিত, কারণ জামায়াত যদি সমস্ত ধর্মভিত্তিক রাজনীতির সোল এজেন্ট হয়, তাহলে আরেকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপি বা এই সুবিধাবাদী রাজনীতি কেন মানুষ গ্রহণ করবে বলুন? করবে না তো। তার মানে মওদুদি থেকে আজকের যে নেতৃত্ব, জামায়াতের রাজনীতির এক দীর্ঘ কৌশল আছে। ধর্মকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে সুবিধা মতো আইডেন্টিটি বদল, বিদেশি কূটনীতি এবং বিদেশিদের এজেন্ট হিসেবে কাজ করা, এবং একটা গ্রহণযোগ্য নেটওয়ার্ক গড়ে তোলা, আর দেশে সংগঠিত কাঠামো দিয়ে ভোট রাস্তায় শক্তি দেখানো, রক কাটা এবং নিজেদের সক্ষমতা দেখানো। যুদ্ধাপরাধের রায় তাদের ইতিহাসে স্থায়ী কালির দাগ, এটি মুছতেও তারা এখন তৎপর। তবুও আজ তারা লোগো থেকে আল্লাহকে সরিয়ে পতাকার রঙে নিজেকে নতুন করে বিক্রি করতে চায়। আপনি প্রশ্ন তুলতে পারেন, যারা ক্ষমতার জন্য আল্লাহকে ডিজাইন থেকে বাদ দিতে পারে, তারা রাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় সহনশীলতাকে কতটা রক্ষা করবে বলুন? দেখাই যাক। আরো অনেক কিছু তো ঘটবে বাংলাদেশে, সে লক্ষণ কিন্তু স্পষ্ট। দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু দেখতে পাচ্ছি। ভালো থাকবেন।